আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ মে ২১। প্রথম আলো উত্তর আমেরিকার সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহানা নাজনীন। কারিগরি সহযোগিতায় বরাবরই আমার সাথে আছেন এইচবি রিতা। প্রিয় দর্শক, মে মাস আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস। এই নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল বেগম, এমডি পিএইচডি। সম্প্রতি তার একটা বই সিন্স দ্য প্যান্ডেমিক এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জড ওয়ার্ল্ড প্রকাশ হয়েছে। এটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, তার আগে আমরা ডাক্তার নুরুল বেগমকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি। প্রথম আলো উত্তর আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজনে আমাকে সংযুক্ত করবার জন্য। অনেক ধন্যবাদ। আসছি আপনার সাথে প্রশ্নের ফুলঝুরি নিয়ে। তার আগে প্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিই আপনাদেরকে, প্রথম আলো ইউএসএ ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি অতিথির কাছে। ডাক্তার নুরুল বেগম, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা প্রতি বছর মে মাসকে মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস হিসেবে পালন করি। আপনার দৃষ্টিতে বর্তমান সময়ে এই সচেতনতা মাসের গুরুত্ব ঠিক কতখানি? বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিতে এই যে একটা ট্যাবু বা দ্বিধা আছে, সেটা ভাঙা কতটুকু সম্ভব হয়েছে বলে আপনি মনে করেন? খুব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন সোহানা আপা। আম আমি আসলে মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস যেটা বলা হয় মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ, মে মাসকে বলা হয়। আমি মনে করি যে মানসিক স্বাস্থ্যের সচেতনতা যে মাস সেটি শুধু ১ মাস পালন করলেই নয়। আমার মনে হয় সারা বছর জুড়েই আমাদের এই সচেতনতা নিয়ে ক্যাম্পেইন করা উচিত। আ কারণ বিশেষ করে কোভিড প্যান্ডেমিক এর পরবর্তী সময়ে আমাদের মেন্টাল হেলথ এর যে একটা প্রচন্ড একটা চেঞ্জ হয়েছে এবং আমাদের যে টোটাল ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে। মেন্টাল হেলথ এর টোটাল যে ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে এফেক্টটা পড়েছে। তাই এখন মনে করি যে এই সময়টাতে আসলে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ এর গুরুত্বপূর্ণ যে একটা ভূমিকা আছে, সেটা একটা অবিস্মরণীয় ভূমিকা আছে। আর আমি মনে করি যে যেমন আপনি মানে আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য যেটা আপনি বলছিলেন যে, একটা ট্যাবু আছে, রাইট? আমরা ঠিক হু, হু, মানসিক স্বাস্থ্যের যত্নটা নিতে চাই না। আমরা শারীরিক স্বাস্থ্যের যত্নটা যেভাবে নেই, ব্লাড প্রেশার হয়েছে, আমি সাথে, সাথে ডাক্তারের কাছে যাচ্ছি, একটা ওষুধ নিচ্ছি। সিম্পলি একটা হেডেক হয়েছে, আমি সাথে, সাথে কিন্তু কি করছি? অর্থাৎ মাথা ব্যথা হচ্ছে, আমি যাচ্ছি ডাক্তারের কাছে, ওষুধ নিচ্ছি। কিন্তু মনের যন্ত্রণাটা যখন হচ্ছে, মানসিক যে যন্ত্রণা, মনের যে ব্যথা, অনেকটা এটা কিন্তু হার্টের ব্যথার থেকেও বেশি। যেমন হু, হু, কি হয় মানসিক যন্ত্রণার কারণে মানুষ কিন্তু ইভেন দে কমিট সুইসাইড, দে ক্যানট টেক দ্য পেইন এনিমোর, রাইট? এই যে একটা মানসিক যন্ত্রণাটা হয় সেটা একটা ছোট্ট পর্যায় হতে পারে অথবা মাঝারি মাঝারি ধরনের হতে পারে কিংবা অনেক গভীর হতে পারে। কিন্তু আমরা কোনো ক্ষেত্রেই হয়তোবা দেখা যায় যে সেটাকে ঠিক বোঝার চেষ্টা করি না এবং সেটার পরিপূর্ণ আ সাহায্যটা নেওয়ার চেষ্টা করি না। কারণ আমাদের মাঝে একটা স্টিগমা রয়ে গেছে যে আ সাইকিয়াট্রিস্ট এর কাছে যাবো। সত্যি কথা বলতে এখনো বলে, "পাগলি ডাক্তারের কাছে হু, যাবো?" হু, এটা তো ঠিক মানা যায় না। আমি তো পাগল নই। হ্যাঁ? কিন্তু মানসিক স্বাস্থ্যটা যেমন শারীরিক স্বাস্থ্যটা যেমন খুব ইম্পোর্টেন্ট আমাদের জন্য, মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই ইম্পোর্টেন্ট। এবং সেজন্য মানসিক স্বাস্থ্যের যত্নটা নেওয়া আপনার জন্য লাক্সারি নয়। এটা হচ্ছে আপনার জন্য নেসেসিটি। একটা গুড মেন্টাল হেলথ ইস এ নেসেসিটি, ইটস নট এ লাক্সারি ফর ইউ। আর এবারের মানসিক স্বাস্থ্যের আ আ সচেতনতা দিবসের যে প্রতিপাদ্যটা আমার কাছে মনে হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। ওরা বলেছে, "More good days together" আমার কাছে এটা খুব, খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। অর্থাৎ ভালো থাকাটা, একটা ভালো দিন পালন করা, একটা ভালো, ভালো করে মনের যত্ন নেওয়াটা, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা শুধু আমি নিজে নিলে নয়, নিজে নিলেই হবে না। আমার পরিবারের সবাই অর্থাৎ more good days together অর্থাৎ good days for ourselves, for our family, for our patients, for our community, for all of us যাতে আমরা একটা মানসিক স্বাস্থ্যের যত্নটা নেওয়ার পাশাপাশি সুন্দর দিনটা কাটাতে পারি সবাইকে নিয়ে। তাই আমার কাছে মনে হয় যে এবারের প্রতিপাদ্যটা খুব প্রাসঙ্গিক। more good days together
এবং পাশাপাশি আমাদের বাঙালি সমাজে একটা ইতিবাচক দিক আমি দেখেছি, বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের পরে, যে এখন হুম। মানুষ অনেক খোলামেলা করে কথা বলে মানসিক স্বাস্থ্য নিয়ে, তারা অনেক এগিয়ে এসেছে। কিন্তু ডেফিনেটলি আমরা এখনো স্টিগমাটাকে ভাঙতে পারিনি, এখনো অনেক স্টিগমা আছে, এবং সেই স্টিগমাটা খুব শিক্ষিত পরিবারের মাঝে আরো বেশি পরিমাণে আছে বলে আমি মনে করি। কারণ তারা মনে করে যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে দেখাতে যাওয়া মানে ইটস এ ইটস ইটস অলমোস্ট লাইক এ ক্রাইম, যে আমি আমি যাচ্ছি একজন একজন সাইকিয়াট্রিস্টের কাছে, একজন মানে হয়তো বা এটা আমার জন্য একটা এফেক্ট পড়বে, আমার পরিবারে একটা এফেক্ট পড়বে। তো সবকিছু মিলিয়ে বলবো যে হ্যাঁ, মানসিক স্বাস্থ্য সচেতনতা দিবসটা শুধু বা মাসটা শুধু ১ মাস নয়, সারা বছর জুড়েই আমাদের ভাবতে হবে। এবং বাংলা ভাষাভাষীদের জন্য, বিশেষ করে আমাদের কমিউনিটির জন্য, মানসিক স্বাস্থ্যের নিয়ে যত্নটা এমন হবে যে আমি কোথাও গিয়ে যেন বলতে পারি যে আজকে আমার ব্লাড প্রেশারটা হাই, যেমন আমি একটা কোনো পার্টিতে গিয়ে বলি, ঠিক তেমনি ভাবে আমি যেন জোর গলায় বলতে পারি আমি ভালো নেই আজকে। এটা যেন আমি জোর গলায় বলতে পারি, কোনো ট্যাবু ছাড়া, কোনো স্টিগমা ছাড়া। এটাই আসলে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের লড়াই করে যাওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে মানসিক স্বাস্থ্য নিয়ে আহ, প্রবাসে কথা হলেও আমরা যারা এখন বিশ্বের সবচেয়ে উন্নত দেশে আছি, কিন্তু আমরা বাঙালিদের ভেতরের যদি কথাটা বলতে চাই, যে এটা আমরা এখনো স্বাভাবিকভাবে নিতে শিখিনি। আমরা কোনো অনুষ্ঠানে গেলে বলি আপনার শরীরটা এখন কেমন আছে, ডায়াবেটিস কি কন্ট্রোলে, কিন্তু কখনো কিন্তু জিজ্ঞাসা করিনি যে আপনার মানসিক অবস্থাটা এখন কেমন। আপনি কদিন আগেও খুব অস্থির ছিলেন কিংবা খুব ভার্নারেবল অবস্থায় ছিলেন, কিন্তু এখন কেমন আছেন এটা জিজ্ঞাসা করতেও আমরা লজ্জাবোধ করি, এবং এটা প্রকাশ করতেও লজ্জাবোধ করি। আজকে এসব নিয়েই কথা হবে আপনার সাথে। তো এই ব্যাপারে আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখি, যে যখন একজন মানুষ বুঝতে পারে যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত, তখন পেশাদারি সাহায্য নেওয়ার ক্ষেত্রে সঠিক কোন পথটি বেছে নেওয়া উচিত? অনেকে লোকলজ্জার ভয়ে থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চান না। তাদের উদ্দেশ্যে আপনার বাণীটা কি হবে? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এগুলোর অনেকগুলো লেয়ার বা অনেকগুলো স্টেপ আছে, রাইট? হুম হুম। কেউ একজন মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত, ধরে নিলাম আমি ঠিক সেখান থেকে যদি শুরু করি, তাহলে তার আমরা যেমন যখনই আমরা কোনো সাইকিয়াট্রি কোনো একটা অ্যাসেসমেন্ট করি, আমরা কিন্তু সবসময় পেশেন্টকে একটা প্রশ্ন খুব করি, সেটা হচ্ছে যে তোমার প্রাইমারি সাপোর্ট সিস্টেম কে, মানে তোমার সবচেয়ে বড় কাছের মানুষটাকে। আমরা কিন্তু সেটি শুধু জিজ্ঞেসই করি না, সেটা ডকুমেন্টও করি। কেন করি? কারণ যাতে তার একটা কোনো ক্রাইসিস যখন হলে সে যেন অ্যাটলিস্ট তাকে ফোন করতে পারে বা তার সাথে কথা বলতে পারে, তার কাছ থেকে সাপোর্ট নিতে পারে। তো সেই কেউ যদি একজন খুব ক্রাইসিস মোমেন্টে আছে, তাহলে যেটা সাধারণত সে তার খুব কাছের মানুষ, যাকে সে ওপেনলি শেয়ার করতে পারবে, যার কাছে তার ক্রাইসিসটা নিয়ে কথাটা বলতে পারবে, যাই তার জীবনে ঘটুক না কেন, সেই প্রথমে তার সেই কাছের নেটওয়ার্ক, যে ফার্স্ট নেটওয়ার্কের কাছে যাওয়া উচিত। তারপরে তার সাথে কথা বলে দেন অফকোর্স হি অর শি উড নো যে আমার এখানেই আমার থামলে হবে না, আই নিড মোর হেল্প। এবং তার সাপোর্ট পার্সনও হয়তো বা বলতে পারে, ফ্যামিলি আছে, তার হাজবেন্ড বা তার ওয়াইফ, তার পরিবারে যে কেউ, তারাই হয়তো বা তাকে মানে বলতে পারবে যে ইউ প্রবলি নিড মোর হেল্প। এখন এই হেল্পটা আমাদের এখানকার যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা কি করি, আমরা হয়তো বা প্রথমে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যাই। প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তখন হয়তো বা বলতে পারে যে ঠিক আছে, আমি তোমাকে একটা ওষুধ শুরু করছি। হুম হুম। অথবা তারা কি করতে পারে, তারা দুইভাবে রেফার করতে পারে। এক হচ্ছে যে একজন সাইকিয়াট্রিস্ট যে ডাক্তার এবং যে ওষুধ দিতে পারে, পাশাপাশি একজন সাইকোলজিস্ট যে থেরাপিটা করতে পারে। থেরাপি মানে হচ্ছে যে টক থেরাপি। হুম তো কিছু 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 ঘটনা থাকে বা কিছু কিছু সময় থাকে যখন সে খুবই খুবই মানে বিপর্যস্ত হলো, শুধুমাত্র টক থেরাপিতে সে ভালো হয়ে যেতে পারে। হি অর শি মাইট নট নিড এনি মেডিকেশন। তার হয়তো বা একটা একটা 6 to 8 উইকের একটা একটা সেশন নিল বা 12 উইকস এর একটা সেশন নিল। এবং তখন এই যে একটা থেরাপি দিয়ে শুরু করলো, এরপরে কিন্তু থেরাপিস্ট বা সাইকোলজিস্টও কিন্তু রেফার করতে পারে একজন সাইকিয়াট্রিস্টে, যখন থেরাপিস্ট ফিল করছে যে ইউ নো হোয়াট, আই ডোন্ট থিঙ্ক থেরাপি ইট উইল বি এনাফ ফর ইউ, তোমার মেডিকেশনও লাগবে, তখন তাকে রেফার করতে পারে সাইকিয়াট্রিস্টের কাছে। তো এগুলো হচ্ছে যে একটা ফার্স্ট লেয়ার অফ, লাইক ফার্স্ট লেয়ারটা হচ্ছে যে তার প্রাইমারি সাপোর্টটাকে, অর্থাৎ তার পরিবার পরিজন বা হুম। হুম সেটা যে কেউ হতে পারে, হয়তোবা সে তার পরিবার পরিজনের সাথে সেফ না টু টক টু, it can be anyone very distant, but that's the very important person to him or her. হুম। হুম। এরপরে অবশ্যই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আছে, সাইকোলজিস্ট বা থেরাপিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে। এই 3টা লেয়ার এসে হেল্প নিতে পারে। আর তাছাড়া বিভিন্ন রকমের গ্রুপ থেরাপি আছে,
তারপরে আপনার মনে করেন যে আর মানে যেমন মনে করেন যে নির্দিষ্ট মানে স্পেসিফিক ট্রিটমেন্ট থাকে স্পেসিফিক গ্রুপ থেরাপিতে। কারো আছে মনে করেন যে খুব অ্যাঙ্গার ইস্যু, ভায়োলেন্সের ইস্যু আছে, তাকে আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট গ্রুপে পাঠাতে পারি। কারো সাবস্টেন্স অ্যাবিউজের ইস্যু আছে, তাকে আমরা সাবস্টেন্স অ্যাবিউজ রিলেটেড গ্রুপ থেরাপিগুলোতে পাঠাতে পারি, অথবা সাবস্টেন্স অ্যাবিউজ রিলেটেড তাকে ইনপেশেন্ট রিহ্যাবে পাঠাতে পারি। এগুলো হুম হচ্ছে হুম। আরেকটু স্পেশালাইজ, যে তার কোন স্পেশালাইজ নিডটুকু লাগছে। কিন্তু আপনার প্রশ্নটা যদি খুব ব্রড সেন্সে বলি যে কেউ একজন মানসিকভাবে বিপর্যস্ত, সে কি করবে, তাহলে সেই যে প্রথমে প্রাইমারি লেয়ার অফ সাপোর্ট, তারপরে তার পিসিপি এবং পাশাপাশি সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, এভাবে সে তার লেয়ারটাকে সেই বিভিন্ন লেয়ারে সে সাহায্য নিতে পারে। অনেক ধন্যবাদ। তার মানে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে প্রথমে কারো যদি এটার ব্যাপারে সচেতনতা থেকে শুরু হয়, চিকিৎসার ক্ষেত্রে যদি যাই বা সেবা যেটা নিতে পারে, প্রথমে আপনার মেডিসিনের একটা পর্ব আছে, তারপরে কিছুটা আছে যে টক থেরাপি যেটা বললেন, এবং পাশাপাশি তার যে পারিপার্শ্বিক যে লোকজন বা যে বলয়টার ভেতরে সে থাকে, যাদেরকে আপন ভাবছে বা যেখানে তাকে ট্রাস্টটা তৈরি হয়। তো এই যে তিন দিক থেকে তিন ধরনের ট্রিটমেন্ট, আপনার তিনটাই তাহলে খুবই গুরুত্বপূর্ণ একজন মানসিক রোগীর জন্য, আপনি বলতে চাচ্ছেন। খুবই অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ ডক্টর নুরুন বেগম। এবার আপনাকে যে বিশেষ ব্যাপারটার জন্য আমরা আরো ডেকেছি কথা বলার জন্য, আপনার সম্প্রতি যে প্রকাশিত বই সেটি নিয়ে কথা বলবো। সেটা নিয়ে বিস্তারিত জানার আগ্রহ আছে আমাদের সবার ভেতরে, এবং বইটার নাম আমি আগেও বলেছি যে সিন্স দ্য প্যান্ডেমিক, এ গাইড টু মেন্টাল ওয়েলবিং ইন এ চেঞ্জড ওয়ার্ল্ড। আমরা জানি যে কোভিড-19 মহামারী আমাদের চেনা পৃথিবীটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। সে সময় আমরা অনেককে হারিয়েছি, অনেকেই পরিবার হারিয়েছেন। এই যে আমাদের সারা বিশ্ব জুড়ে যে একটা চেঞ্জড ওয়ার্ল্ড বা পরিবর্তিত পৃথিবী, যেখানে আমরা এখন যারা সার্ভাইভ করেছি, যারা বেঁচে আছি, তো এই নতুন বাস্তবতায় আমাদের মানসিক স্বাস্থ্যের ধারণাটা কিভাবে বদলে গেছে বলে আপনি মনে করেন? এবং জানতে চাচ্ছি যে আপনার এই বইটিতে পাঠকদের জন্য মূলত কি ধরনের গাইডলাইন কিংবা বার্তা রয়েছে? অনেক ধন্যবাদ সোহানা নাজনীন আপা। যখন কোভিড প্যান্ডেমিক শুরু হয়, তখন আপনাদের মতো আমিও ঠিক বুঝে উঠতে পারিনি যে কি গভীর একটা পরিবর্তন ঘটতে চলেছে আমাদের হুম আমাদের হুম। জীবনে। এবং এই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র সে সময়ে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু একটা চেঞ্জড ওয়ার্ল্ড। আপনি যেটা বলছেন যে এখন একটা পরিবর্তিত জীবনে এবং পরিবর্তিত বিশ্বে আমরা কিন্তু বসবাস করছি। যখন প্যান্ডেমিকটা শুরু হয়, তাই ঠিক সেই মুহূর্তে শুরুতেই আমি একজন সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে বলেন, কিংবা আমি একজন ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার হিসেবে আমার প্রতিদিন কাজে যেতে হয়েছিল কিন্তু ডিউরিং দ্য প্যান্ডেমিক, প্রতিটা দিন। এবং একজন মা হিসেবে আমার কাছে তখন মনে হয়েছিল যে আমরা শুধুমাত্র একটা পাবলিক হেলথ ক্রাইসিস এর মধ্য দিয়ে যাচ্ছি না, আমরা একটা পাবলিক হেলথ প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি না, আমরা কিন্তু একটা লিভ থ্রু করছি একটা ডিপ ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা পরিবর্তন ঘটছে, এই যে মানসিক স্বাস্থ্যের টোটাল একটা ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, এটা প্যান্ডেমিকের শুরুতে শুরু হয়েছিল এবং এই প্যান্ডেমিকের পরবর্তী সময়ে এর এফেক্টটা কিন্তু রয়ে গেছে। হুম হুম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্টাডিটা মানে খুব রিসেন্টলি বলেছে যে ওরা প্যান্ডেমিকের পূর্ববর্তী সময় থেকে এবং মানে পূর্ববর্তী অবস্থা থেকে বর্তমান সময়ে অর্থাৎ পরবর্তী সময়ে প্রায় 25% ইনক্রিজ করেছে ডিপ্রেশনের রেট। হুম হুম। পাশাপাশি এটা কিন্তু একটা বড় নাম্বার। আর এখন যদি আমাদের একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দেখেন, পুরো পৃথিবীতে মানে ইন দ্য হোল ওয়ার্ল্ড মোর দেন 1 বিলিয়ন পিপল, আমি আবারও বলছি মোর দেন 1 বিলিয়ন পিপল আর গোয়িং থ্রু সাম অফ দ্য মেন্টাল হেলথ ডায়াগনোসিস, অথবা মেন্টাল হেলথে তাদের একটা সমস্যা নিয়ে তারা তারা মানে লিড পাঠ করছে। এটা কিন্তু একটা বিশাল বড় পাবলিক হেলথ বার্ডেন। হুম হুম। তো এই প্যান্ডেমিকের শুরু থেকেই যখন আমরা বলছিলাম যে এটা মেন্টাল হেলথে নানাভাবে এফেক্ট করছে, সেটা বলেন ডিপ্রেশন, এংজাইটি, বার্ন আউট, ট্রমা, গ্রিফ, আপনি যেটা বলছেন স্বজন হারানোর শোক, যেটাকে আমরা একটা অন্য একটা টার্ম আছে যেটাকে আমরা বলি প্রলংড গ্রিফ, অর্থাৎ গ্রিফটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, প্রলং গ্রিফ থাকে। পাশাপাশি সাইকিয়াট্রিতে আরো কিছু টার্ম আছে যেগুলো আমরা বলি যে কোভিড লং হলার্স, আপনারা হয়তো অনেকেই টার্মগুলো শুনেছেন। হুম হুম। তারপরে কোভিডের যেটা আরেকটা এফেক্ট আছে নিউরোসাইকোলজিক্যাল এফেক্ট অফ কোভিড, যেগুলোর কিন্তু লিঙ্গারিং এফেক্ট রয়েই গেছে
এবং এটা কিন্তু থাকবেই। কারণ কোভিড কিন্তু যদিও আমরা বলছি শেষ হয়ে গেছে, এটা কিন্তু শেষ হয়ে যায়নি। এবং তার যে এফেক্টটা আছে এবং তার যে লিঙ্গারিং এফেক্ট, সেটার মধ্য দিয়েই আমরা কিন্তু পার করছি। আর যেমন সিম্পলি যে শিশুদের মানসিক স্বাস্থ্যে যেটা এফেক্ট পড়েছিল, তাদের যে ডিজিটাল এডিকশন শুরু হয়েছিল, হুম হুম। সেটা কিন্তু ইটস গোয়িং অন, এটা কিন্তু রয়ে শেষ গেছে। না। এটা কিপ এক্সাম, এটা কন্টিনিউ। হুম থেকেই হুম। যাবে, এটা থেকে কিন্তু যাবে। আর চেঞ্জ হবে না। উই ক্যান নট গো ব্যাক বিফোর দ্য প্যান্ডেমিক, হুম রাইট? হুম। তো শর্ট ক্ষেত্রে যদি আপনি চিন্তা করে দেখেন যে মানসিক স্বাস্থ্যের নানা ক্ষেত্রে একটা মাল্টিফেসেটেড ওয়েতে কোভিড প্যান্ডেমিক যে চেঞ্জটা করেছে, সেটার এবং যে পরিবর্তনটা বা যা লিঙ্গারিং এফেক্টটা আমাদের রয়ে গেছে, সেটাকে উপজীব্য করে এই বইটি লেখা। এবং এই বইটিতে আমি শুধুমাত্র সেই টপিকগুলোকেই লিখিনি, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারে একদম ফিজিক্যাল মানে এভিডেন্স বেসড রেমিডিগুলো দেওয়ার জন্য। অর্থাৎ কোপিং স্কিলগুলো কি হবে, আমরা কিভাবে এই সময়টাতে এবং এই এফেক্টগুলোর কারণে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারবো, প্রতিটি প্রতিটি চ্যাপ্টারে আমি চেষ্টা করেছি একটা গাইডলাইন দেওয়ার জন্য। আর এবং আমি আমি আরেকটি ব্যাপারে বলতে চাই বইটি নিয়ে, যে বইটি হয়তো বা একটা একটা হিস্টোরিক্যাল একটা পার্সপেক্টিভ বা রেখে যাবে হুম ভবিষ্যৎ হুম। প্রজন্মের জন্য। যখন আমাদের কোভিড প্যান্ডেমিক শুরু হয়, তখন কিন্তু আমরা সেই 100 বছর আগে যে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিকটা হয়েছিল, সেই সময়কার রিসার্চ গুলো পড়া শুরু করি। সেটা কিন্তু হয়েছিল সেই 100 বছর আগে, 100 বছর আগে। 100 বছর আগে। হুম হুম। তো আমি বিশ্বাস করি, যদি ভবিষ্যতে হিউম্যানিটি যদি আবারও কোনো প্যান্ডেমিক বা এরকম কোনো একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, হয়তোবা আমার বইটা আপনার মানুষ, বইটাও পড়া হবে। আমার বইটা হয়তোবা ভবিষ্যৎ প্রজন্ম একদিন পড়বে। অবশ্যই। আমি চলে গেলেও হয়তোবা এটার একটা হিস্টোরিক্যাল একটা হুম ছোট্ট হুম। একটা একটা ফুটপ্রিন্ট হয়তোবা আমি রেখে যেতে রেখে পারবো যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই অবশ্যই। আমি বলবো যে বইটি আপনারা পড়ুন, শেয়ার করুন, rebuild and connect, হুম হুম। and kind of see the change and see how you can take care of your mental health in this changed world. অনেক অবশ্যই। ধন্যবাদ। এই বইটার প্রচ্ছদ এবং নাম দুটোই একটা কিন্তু গভীর আশার আলো দেখায়। তো আমি সেই সময়কার কথা থেকেই বলবো যে যারা এই প্যান্ডেমিকের কারণে কাউকে হারিয়েছে বা কেউ হয়তো বা হারায়নি, কিংবা অনেকেই হয়তো এটা ভুক্তভোগীও না, কেউ হয়তো আক্রান্ত হয়নি, কিন্তু তখনকার যে 6টা মাস ঘরবদ্ধ অবস্থায় তারা ছিল, যে কারণে আপনি বললেন যে বাচ্চাদের একটা সমস্যা হয়েছে, যে স্ক্রিন অ্যাডিক্টেড বেশি পরিমাণে হয়েছে, এটা বড়দেরও হয়তো বা হয়েছে অনেকের। কারণ আমরা কখনো এইভাবে থাকাটা কখনো মেনে নেইনি, যেটা মনের উপরে প্রেশার। আমি মানছি তাদের হয়তো পরিবারের কেউ চলে যায়নি বা নিজেরাও কোভিডে আক্রান্ত হয়নি, কিন্তু এই যে পরিমণ্ডলের চারপাশের একটা যে চাপ, সেটাও কি মানুষকে পরিবর্তন করতে বাধ্য করেনি? এবং আহ হ্যাঁ, আমরা একেবারে কিন্তু পরিবর্তিত হয়ে গেছি। হয়ে এটা গেছে। কিন্তু একদম হুম আপনি হুম। আমরা প্রত্যেকে যদি ইফ উই সি আওয়ার লাইফ বিফোর প্যান্ডেমিক এন্ড নাও, আমরা হুম হুম। কিন্তু খুব সহজেই দেখতে পারবো আমাদের লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে উই গেছে। ক্যান নেভার গো ব্যাক বিফোর দ্য প্যান্ডেমিক এনিমোর। হ্যাঁ, তখন আমরা যে মানুষকে যে একটা লিমিটেড উপায়ে দেখা সাক্ষাৎ করছিলাম, ওটার কিছুটা ধারাবাহিকতা কিন্তু এখনো আছে। আছে। এখানে একটা ছোট্ট জিনিস আমি বলি, যে মানে ইউএস সার্জন রিপোর্টের একটা একটা খুব সুন্দর একটা রিপোর্ট, এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি। বলছে যে প্যান্ডেমিকের পরে হুম হুম। 50% অফ ইউএস মানে আমেরিকান পিপল আর গোয়িং থ্রু অ্যান ইমোশনাল লোনলিনেস। হুম হুম। এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব সিগনিফিক্যান্ট। আমরা কিন্তু বলছি যে আমাদের এখন সারা দিন আমরা ডিজিটাল একটা জগতে আমরা বাস করছি, বাট ইমোশনাল লোনলিনেস যে জিনিসটা প্যান্ডেমিকের আগে এরকম প্রকট আকারে ছিল না, এটা কিন্তু প্যান্ডেমিকের পরে যেটা করে বলছে ইমোশনাল লোনলিনেস, দ্যাট 50% অফ আমেরিকান সিটিজেন্স আর সাফারিং ফ্রম ইমোশনাল লোনলিনেস। এটা আমার কাছে মনে হচ্ছে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ। এবং এই যে লোনলিনেস ইজ দ্য কজ ফর ডিপ্রেশন, এংজাইটি, ওয়েট গেইন রিলেটেড, আপনার মনে করেন যে বিভিন্ন ফিজিক্যাল হেলথ, সবকিছুর সাথে কিন্তু লিঙ্ক। তো এখন আমাদের আসলে প্রশ্নও করা উচিত যে আমরা প্যান্ডেমিকের আগে কেন আমরা ইমোশনালি লোনলি ছিলাম না, এখন কেন আমরা এত ইমোশনালি লোনলি ফিল করছি। এমনকি বলছে যে আপনি হয়তো বা পুরো সবার অনেকের মাঝে থেকেও আপনি ইমোশনালি ইউ আর ফিলিং লোনলি, এবং এটা সবচেয়ে বেশি এফেক্ট পড়েছে ইয়াং অ্যাডাল্টদের মধ্যে। অর্থাৎ যারা আমাদের একটু টিনেজার আছে, যারা একটু ইয়াং অ্যাডাল্ট, দে আর গোয়িং থ্রু মোর অফ দিস সিমটমস দেন লাইক আদার পপুলেশনস আর কি।
তো আমাদের লাইফটা চেঞ্জ হয়ে গেছে। উই রিয়েলি ক্যানট গো ব্যাক টু দ্য লাইফ বিফোর দ্য প্যান্ডেমিক। তাহলে এটা নিয়ে আর একটু কথা বলি। আপনার বইতে যেটা বলেছেন আপনি যে আমরা অনেকেই সেই মহামারী, সেই ট্রমা বা আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারিনি এবং আমাদের দৈনন্দিন এই কাজকর্ম, জীবনে, সম্পর্কের প্রভাব ক্ষেত্রে সেগুলো ভীষণভাবে প্রভাব ফেলেছে। তো একজন পাঠক যখন আপনার এই বইটি পড়বেন তখন তিনি নিজের ভেতরে সেই অদৃশ্য ট্রমাটাকে আহ একাকিত্ব কাটিয়ে উঠতে ঠিক কতটা মানসিক সাহস বা মানসিক শক্তি পাবেন বলে আপনি মনে করেন? মানে আপনি কতটুকু দিতে পেরেছেন, তা পারবেন দিতে বা পেরেছেন? আমি 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 তো আমি লিখেছি এবং হুম হুম আমি চেষ্টা করেছি প্রতিটি চ্যাপ্টারে আমি যেমন আমি কিন্তু এখানে অনেকগুলো ছোট ছোট একদম রিয়েল স্টোরিও বলেছি হুম প্যান্ডেমিকের সময়ে, মানে একদম রিয়েল স্টোরি যখন যেটি হয়েছিল তখন প্রত্যেকের গল্পগুলো ওখানে তুলে ধরার চেষ্টা করেছি। হুম এবং প্রতিটি চ্যাপ্টারের পরে আমি চেষ্টা করেছি তাদেরকে একটা গাইডলাইন দিতে, তাদেরকে একটা আশার বাণী শোনাতে, যে কি হুম কি করলে আপনার এই সমস্যাতে আপনি ভালো থাকতে পারেন। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু প্রবাবলি প্রোভাইডার, বাট এট দ্য এন্ড প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা এন্ডে আমি লিখেছি যে ইফ ইউ নিড হেল্প ইউ নিড টু গো অ্যান্ড সিক লাইক প্রফেশনাল হেল্প। সেই আশার বাণী যখন আপনি বলছিলেন আমার একটা ছোট্ট কথা একদম এখনই মনে পড়লো। যেমন হুম একটু আগে আমরা ডিজিটাল এডিকশন নিয়ে কথা বলছি, হ্যাঁ, এবং কিভাবে আমাদের জীবনটা একেবারেই পরিবর্তিত হয়ে গেছে বিফোর বিফোর প্যান্ডেমিক অ্যান্ড নাও। এবং সেটা শুধুমাত্র আমাদের শিশুদের ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে। তো আমি যখন বইটি লিখেছি, আমার 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 একটি শিশু সন্তান আছে। ও হচ্ছে 11 বছরের। ঠিক এটি আমার গত পরশু দিনের ঘটনা। তো হুম আমি ওকে বলছি যে আফটার আই রোড দিস বুক, ইউ ডিডন্ট রিড দ্য বুক, সো আই ওয়ান্ট ইউ টু রিড অনলি ওয়ান চ্যাপ্টার। সো আমি ওকে বলেছি যে তুমি আমার শুধু এই বইটাতে একটা চ্যাপ্টার আছে ডিজিটাল এডিকশন নিয়ে, তুমি এই চ্যাপ্টারটা পড়ো। তো ওকে মামা, আই এম গোনা রিড ইট। তো ও পড়লো। আমি পড়ার পরে তারপরে দেখি যে চট করে বইটাও বন্ধ করে ও আমাকে বললো যে, আমি বললাম যে ওকে হাউ ডু ইউ ফিল? বলছে আই এম স্কেয়ার্ড। আমি বললাম যে কেন, তুমি স্কেয়ার্ড কেন? ও বলছে যে আমি স্কেয়ার্ড বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি মোর স্ক্রিন টাইম। এটা ওর একদম, দিস ইজ লাইক আই ওয়াজ সো সারপ্রাইজ। আমি বলছি যে কেন বলছো যে ইউ ডোন্ট, হোয়াট স্কেয়ার্ড ইউ? আমার বইয়ে ওখানে একটা স্টাডির কথা আমি উল্লেখ করেছি, যেটা হুম হচ্ছে যে হুম প্রায় আই থিঙ্ক $100 মিলিয়ন স্টাডি ফান্ডেড বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এনআইজির উপরে, এনআইজ বেস করেছিল। ওই স্টাডিতে ওরা অনেকগুলো শিশুদের প্রায় অনেক বছর ধরে ওরা একটা স্টাডি করে, যেখানে দেখায় যে স্ক্রিন টাইম যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে কি কি এফেক্ট পড়ে। হুম তো হুম। ওখানে একটা স্টাডিতে ওরা পায় যে এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটাকে নষ্ট করে কমিয়ে দিচ্ছে। দেয়। হুম হুম এবং আমাদের যে কর্টেক্স যেটা আছে আমাদের ব্রেনের, যে একটা ব্রেইন ম্যাটার, সেটাকে থিনিং করে। ও ওটা পড়ে আমাকে বলছে যে মাম আই এম স্কেয়ার্ড, মাই ব্রেন ইজ গোনা শ্রিঙ্ক। আমার ও 11 বছর ওর মতো করেই বলছে হ্যাঁ হ্যাঁ যে আমার আমার আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি মোর অ্যাডিকশন টাইম। তো আমার আমার কিন্তু আমি কিন্তু ওকে নিয়ে স্ট্রাগল করছি, কারণ ওরা তো এখন ডিজিটাল যুগেই বড় হয়েছে এবং হুম আমি হুম যতই বলি না কেন দে আর ইউজিং স্ক্রিন টাইম অল দ্য টাইম। কিন্তু ওই আমি একটা একদম এক্সাক্ট এক্সাম্পল, আফটার হি রোড দ্যাট বুক টিল নাও ও হুম কিন্তু হুম। একেবারেই স্কুল থেকে সে আর আইপ্যাড ধরে না। ধরেনি। এবং বাইরে যাচ্ছে আমাকে বলছে আমি পার্টিতে যাচ্ছি, আমি আইপ্যাড নিয়ে যাব। তো আমি বললাম যে আর ইউ শিওর? বলকে না মাম, আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য আইপ্যাড, বাট আই উইল টেক আদার স্টাফ সো দ্যাট আই ক্যান স্পেন্ড টাইম উইথ মাই ফ্রেন্ডস। সো জানি না, আমি এখানে একটা ছোট্ট আশার বাণী শোনাতে চাই যে আমি আমার পার্সোনাল লাইফে আই স হুম হুম। দ্য চেঞ্জ ইন মাই 11-year-old kid. একটু আমি হলেও কাজ করেছে। একটু হলেও কাজ কাজ করেছে। I don't know করেছে। how long হুম it will হুম। last. At least for 3 days it lasting, I can tell you that. তো আমি তার মানে সবাইকে বলতে চাই, হ্যাঁ, বলতে অবশ্যই চাই এটা যে কাজ করবে। তার মানে আপনি শুধু ওই বইতে শুধু কিছু বাস্তব ঘটনাই তুলে ধরেননি, পরিশেষে একটা করে মেসেজ দিয়েছেন জনগণের উদ্দেশ্যে, প্রত্যেকটা সমাধান চ্যাপ্টারে দিয়েছেন, সমাধান আছে, সমাধান সমাধান দিয়েছেন। আছে এবং কেন হচ্ছে সেগুলো বিষয়ে আমার একটু এভিডেন্স বেসড নলেজ গুলো আমি শেয়ার করার পর্যালোচনা চেষ্টা আছে। করেছি। যাতে একটা লাইন পড়লে তারা যেন বুঝতে পারে আমি এটা কি বলতে চাইছি। হুম তারা হুম। যেন সেটা বুঝতে পারে। সো আই ট্রাই টু কাইন্ড অফ ইন গিভ দেম দ্য নলেজ বাট অলসো গিভ দেম দ্য রেমেডি হাউ টু কাইন্ড অফ সলভ দ্য প্রবলেম। রেমেডি খুবই ভালো। আমার তো মনে হচ্ছে যে বইটা মানে যাদের ঘরে এই যে বাচ্চাগুলো আছে আসলে সে সময় করেছিল কি স্কুলটাও
স্ক্রিন বন্ধ ভিত্তিক ছিল। করে দিল। হ্যাঁ, 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 পথ হ্যাঁ। ছিল না, আপনি যে সরাবেন এটা থেকে। উপায় স্বামী নেই। স্ত্রী ঘরের ভেতরেও কাজ করছে যারা ওয়ার্ক ফ্রম হোম, তখনই শুরু হয় ওয়ার্ক ফ্রম হোম। তো এক্সাক্ট। এগুলো মানে আমরা বাধ্য হয়েছি তখন। তো আমি আবার সেই মানসিক স্বাস্থ্যের প্রশ্নেতে ফিরে যাচ্ছি যে পরিবারে যখন একজন কেউ মানসিক সমস্যায় ভোগেন, তখন হয় কি পুরো পরিবারটাই একটা মানসিক চাপের ভেতর দিয়ে পার করেন সময়। তো পরিবারের সদস্যরা কিভাবে এই রোগীকে মানসিকভাবে সাপোর্ট দেবেন এবং একটা অঙ্গ হয়ে উঠবেন, তাদের যে পরিচর্যার যে অঙ্গ সেটা হয়ে উঠবেন, এবং একই সাথে নিজেদের মানসিক ভারসাম্য বজায় রাখবেন যারা সুস্থ আছেন তারা। তো এই ভারসাম্য বজায় রাখার ব্যাপারে আপনার উপায়টা কি, বা সমাধানটা কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? আসলে এখানে দুটো জিনিস আপনি আনার চেষ্টা করেছেন। একটা হচ্ছে যার মেন্টাল হেলথের ক্রাইসিস আছে বা মেন্টাল হেলথের ডায়াগনোসিস আছে, হুম, একজন পেশেন্ট, আমি তাকে পেশেন্ট হিসেবেই বলছি, হ্যাঁ, পরিবারে তার মেন্টাল হেলথ, পাশাপাশি তার যারা যত্ন নিচ্ছে হুম, হুম, একজন থাকে কিন্তু প্রাইমারি কেয়ার গিভার, হ্যাঁ, হুম, এবং পাশাপাশি সবাই থাকে কিন্তু তারও একটা, যেটাকে আমরা বলি কেয়ার গিভার মেন্টাল হেলথ। এখানে কিন্তু দুটো ব্যাপার আমাদের সমান্তরাল ভাবেই চিন্তা করা উচিত। হ্যাঁ, একটা হচ্ছে যে যার মানসিক স্বাস্থ্যে পরিবারের সমস্যা আছে তাকে আমরা কিভাবে সাপোর্ট দিচ্ছি, হুম, হুম। এবং যে সে সাপোর্টটা দিচ্ছে সেই সাপোর্টটা দিতে গিয়ে তার কোনো মেন্টাল কোনো হেলথের ক্ষতি ক্রাইসিস হচ্ছে কিনা? হচ্ছে কিনা, সেটাকে আমরা বলছি কেয়ার গিভার মেন্টাল হেলথ। হুম, হুম, তাকেও কিন্তু আমাদের সেই সমান পরিমাণ যত্ন দিতে হবে এবং তারও জানতে হবে যে তারও তার যত্ন নিতে হবে। হুম? হুম, হুম, তো এটা তো আমি একটু আগে বলেছিলাম যে যখনই কারো মেন্টাল হেলথ, প্রথমে তো তার তার ডায়াগনোসিসটা তার প্রথমে হতে হবে। হ্যাঁ, হুম, হুম, ডায়াগনোসিসটা হতে হবে, একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তার, সে যদি টক থেরাপিতে থাকে, টক থেরাপিটাকে কন্টিনিউ করছে কিনা, তাকে এনকারেজ করা এবং তাকে কোনো রকমের জাজমেন্ট না করে তাকে যেন তার মতো করেই সে যেন এই মেন্টাল হেলথের জার্নিটা নিতে পারে, তাকে সে সাপোর্টটুকু দেওয়া। এই জায়গাটাতে আমাদেরকে একেবারে নন জাজমেন্টাল ওয়েতে পরিবার থেকে তাকে সাপোর্টটা দিতে হবে। এই নন জাজমেন্টাল ওয়ে সাপোর্টটা আমি মনে করি যে শুধু পরিবার থেকে দিলে হবে না, এটা আমাদের 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 সোসাইটি থেকে সবারই কিন্তু হুম, আমাদের এগিয়ে আসা উচিত। আমরা দেখবেন অনেক সময় আমাদের বাংলা বাংলা ভাষাভাষী কমিউনিটিতে অনেক আমাদের স্পেশাল নিডস চিলড্রেন থাকে, হ্যাঁ, তো আমরা কিন্তু দেখবেন যে অনেক সময়ে মানে তাদেরকে সোসাইটিতে বা পরিবারে বা তার ফ্যামিলি লেভেলে পরিপূর্ণ সাপোর্টটুকু দিচ্ছে কিনা, তাদেরকে জাজ করছে কিনা, তাদের পরিবারকে জাজ করছে কিনা, বা কোনো একটা পার্টিতে কোনো একটা স্পেশাল নিড চিলড্রেন আসলো, তাকে কি আমরা কোনো কমেন্ট করে ফেলছি কিনা, তার মাকে আমরা হার্ট করছি কিনা, তার হুম, হুম, বাবাকে আমরা হার্ট করছি কিনা। এই জিনিসগুলো আমাদের খুব খুব যত্ন নিয়ে অবজার্ভ করা উচিত বলে আমি মনে করি, এবং সেই জিনিসটা সচেতনতাটা তৈরি করা উচিত আমাদের পুরো কমিউনিটির মধ্যেই এবং পরিবারের মধ্যেই। তো ফিরে যাই আপনার সেই আগের জায়গায় যে আমি, তার তো তাকে যত্ন নিতে হবে, তার ওষুধ নেওয়া, তার থেরাপি নেওয়া, হুম, তার হুম, সবকিছুকে এনকারেজ করতে হবে পারিবারিকভাবে, সোসাইটিতে, এবং আমি যেটা বলছি কমিউনিটি থেকেও নন জাজমেন্টাল ওয়ে। আমি বারবারই বলছি আমরা জাজ করব না কাউকে, হুম, নন হুম, জাজমেন্টাল অবশ্যই। ওয়েতে, হুম, হুম, এবং তাকে সাপোর্ট করার পাশাপাশি তার, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে তার কি কি ট্রিগার ফ্যাক্টরস আছে, অর্থাৎ কখন সে ডিকম্পেনসেট করে যাচ্ছে সেই জিনিসটা জেনে আমরা তাকে যেন হায়ার লেভেল অফ কেয়ারে পৌঁছে দিতে পারি। অর্থাৎ আমরা তো বলেছি শুধুমাত্র সাইকিয়াট্রিস্ট, থেরাপি, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, কিন্তু তার ইনপেশেন্ট হসপিটালাইজেশন লাগতে পারে। সে কি সুইসাইডাল হয়ে যাচ্ছে কিনা, হুম, সে হুম, কি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে কিনা। আপনি আপনি দেখবেন যে অনেক অনেক ভায়োলেন্সের বেশ কিছু নিউজ আমরা পড়েছি, রাইট, রিসেন্টলি, হ্যাঁ, পারিবারিক সহিংসতার হুম, হুম, অনেক অনেক ঘটনা ঘটে, হ্যাঁ। তো এই ট্রিগার ফ্যাক্টর গুলো আমরা জানছি কিনা, এবং জেনে আমরা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে আমরা মেজারটা নিচ্ছি কিনা, আমাদের যদি হটলাইনে কল করতে হয়, আমাদের ক্রাইসিস লাইনে কল করতে হয়, সেই জিনিসটা আমরা করছি কিনা। জাস্ট কয়দিন আগে যেই ক্যালিফোর্নিয়াতে যেই যে 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 শুটিংটা হলো, হ্যাঁ, যে শুটিংটা হুম, হুম। হয়েছে, যে যেখানে প্রায় 3 জন মারা গেছে, টিনেজার যে 2 জন মসজিদে, মসজিদে, রাইট। সান ডিয়েগো, ওখানে জি। খেয়াল করেন মা কিন্তু, হুম, মা হুম, কিন্তু বুঝতে পেরেছিল, মা কিন্তু ওয়াজ ট্রাইং টু গেট হেল্প, লাইক মা কল করেছে, হ্যাঁ, যদি ইট ওয়াজ টু লেট। তো আমাদের যখনই পরিবারে আমরা জানি যে কারো একজন মানসিক স্বাস্থ্যের ক্রাইসিস আছে, we have to be very vigilant to know what are the trigger factors when he or she is decompensating so that we can prevent a disaster. এই জায়গাটাতে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে।
আর পাশাপাশি যে যত্ন নিচ্ছে সেটা যদি হুম, হুম। প্রাইমারি কেয়ার যদি বলেন না, স্পেশাল নিড চিলড্রেন থাকতে পারে, অথবা মেন্টাল হেলথের জন্য অনেক ডিবিলিটেটিং কন্ডিশন থাকে যে সে অ্যাকচুয়ালি ডিমেনশিয়া থাকতে পারে, তাই না? তখন সে তার নিজের মানসিক স্বাস্থ্যের যত্নটা নিচ্ছে কিনা, তারও কিন্তু থেরাপি লাগতে পারে, তারও কিন্তু গ্রুপ থেরাপি লাগতে পারে। সে কিন্তু হুম, অন্যান্য কেয়ার গিভারদের সাথে গিয়ে গ্রুপ থেরাপি করতে পারে, টু লার্ন দ্য কোপিং স্কিলস, হাউ টু ডিস্ট্রেস হারসেলফ অ্যান্ড হাউ টু টেক কেয়ার অফ হিজ অর হার ওন মেন্টাল হেলথ। নিজের জন্য মি টাইমটা বের করে নিয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্নটাও তার নিতে হবে। তো পাশাপাশি প্যারালালি এই মানুষ যার মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে, বা সমস্যা আমি বলতে চাই না, যার মানসিক স্বাস্থ্যের ডায়াগনোসিস আছে, তার যত্ন তাকে নিতে হবে, পরিবারকে নিতে হবে, সোসাইটিকেও আমাদের হেল্প করতে হবে, এবং হুম, আমাদের হুম। জানতে হবে দ্য ট্রিগার ফ্যাক্টর টু প্রিভেন্ট এ ডিজাস্টার। আর যে কেয়ার গিভার আছে বা ইন এ হোল যারা টেক কেয়ার করছি, তারাও যেন তাদের নিজস্ব মানসিক স্বাস্থ্যের যত্নটা আমরা নিতে পারি। অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনাকে। এটা একটা টিম ওয়ার্কের মতো করে আমাদের টিম কাজ করতে ওয়ার্কের হবে, মতন। একদম টিম ওয়ার্ক। টিম টিম ওয়ার্ক। ওয়ার্কটা আসলে সমাজের সব ক্ষেত্রেই দরকার। আমরা যেটা দেখি যে আমি মনে করি না যে শুধু শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা আসলে খুব বেশি সেনসিটিভ, এবং মনটা মানে এটা একটা নিরাকার একটা জিনিস। সুতরাং এটা ডায়াগনোসিস করাটা এবং নিরাময় করাটা খুবই জটিল একটা ব্যাপার। যেটা আমার অনেকদিন আগে আমার একটা সিনেমার কথা, কলকাতার একটা বাংলা সিনেমার কথা মনে হলো, যে দ্বীপ জেলে যাই, যেখানে জেলে যায়, মানসিক হসপিটালে সেবা করতে করতে পরে সে নিজেই এটার শিকার হয়ে গেল। হয়ে যায়। আপনার হ্যাঁ। কথা শুনে এটাই মনে পড়ছিল। তো এখানে দুজন দর্শক কিন্তু দুটো প্রশ্ন করেছেন, দুটো প্রশ্নই একই রকমের। আমি বলছি আপনাকে, যে সুমন শামসুদ্দিন বলেছেন যে আপনার কি মনে হয় না করোনার টিকাগুলোই ইন দ্য লং রান হিউম্যান হেলথে ব্যাড একটা ইম্প্যাক্ট ফেলছে? আবার মিয়া আসকির বলেছেন, দুঃখিত আমি দেরিতে যোগ দিয়েছি। প্রশ্নটি হলো, কোভিড উত্তর যে সমস্যা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে, তার জন্য কি ওষুধের সরাসরি কোনো প্রভাব আছে, নাকি কোভিড পরিস্থিতির জন্যই মানসিক সমস্যা তৈরি হয়েছে? মানে আসলে এই ভ্যাকসিন রিলেটেড অনেক আম, অনেক মানে রিসার্চ হচ্ছে, হুম, হ্যাঁ, হুম। যে এটাই কি আসলে আমাদের পুরো জিনকে বদলে দিয়েছে কিনা আমরা জানি না। হ্যাঁ, তো আমি আসলে ঠিক এরকম মানে ভ্যাকসিন ইটসেলফ কজড মেন্টাল হেলথ, এটার কোনো হুম, হুম। মানে স্টাডি নাই, বা কোনো এটার কোনো গবেষণালব্ধ স্টাডি নাই যেটা আমি বলতে পারি। পাশাপাশি যেটি আরেকজন প্রশ্ন করেছেন যে ওষুধের কারণে মেন্টাল হেলথে এফেক্ট পড়েছে কিনা, সেটিরও কোনো কোনো স্টাডি লব্ধ কোনো রেজাল্ট নাই যে আমি বলতে পারি যে ওষুধই আসলে মেন্টাল হেলথ এফেক্ট পড়েছে। তবে কোভিড ইটসেলফ হুম, হুম। তার এফেক্ট ডেফিনেটলি করেছে মানসিক রেখে স্বাস্থ্য। দিয়ে গেছে। এটা কিন্তু রেখে দিয়ে গেছে। যারা কোভিড লং হলার্সে ভুগছে হুম, হুম। তারা জানে এটা কিন্তু একটা লিঙ্গারিং এফেক্ট। এমন অনেক ক্ষেত্রে আমরা কোনো কিছু খুঁজে পাচ্ছি না যে কেন হুম, এটা হুম। হচ্ছে, এন্ড দেন উই আর রিলেটিং ইট টু দ্য কোভিড। হ্যাঁ, এবং আরো কিছু টার্ম আছে যেটা পোস্ট নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার ফ্রম দ্য কোভিড। তো ডেফিনেটলি কোভিড ইটসেলফ ইম্প্যাক্টেড মেন্টাল হুম, হুম। হেলথ ইন মাল্টি ফ্যাসেটেড ওয়েজ। টু গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন এগেন, যে ভ্যাকসিন করেছে কিনা সেটা এখনো আমরা জানি না। এখনো যাচ হয়তো করা যায়নি। হ্যাঁ, মানে হয়তো বা ভাবা হচ্ছে ভবিষ্যতে, বা এরকম একটা হতে হ্যাঁ, পারে। এরকম অনেক ভাবনা আছে। অনেক আমি ভাবনা। নিজেও কোয়েশ্চেন করি এটা, বাট এটার অ্যান্সারটা আমার কাছে নাই সরাসরি। অনেক ধন্যবাদ। আমি আপনার যে স্পেসিফিক যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যেটা প্রযুক্তির ব্যাপারে আপনি লিখেছেন, যে প্রযুক্তির এই যুগে আমাদের কিশোর কিশোরীরা এবং তরুণ প্রজন্মের যে মানসিক স্বাস্থ্যের উপরে সোশ্যাল মিডিয়া এবং স্ক্রিন টাইমে যে একটা বিশাল প্রভাব পড়েছে, এটা আমি বলবো একটু আহ, নেতিবাচক হিসেবেই পড়েছে। যে একজন মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট হিসাবে তরুণদের এই ডিজিটাল স্ট্রেস বা বিষণ্ণতা সামলাতে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কারণ আপনি এই বিষয়টা কিন্তু বইতেও এনেছেন, এনেছি। সেজন্য জিজ্ঞাসা হ্যাঁ, করছি। অবশ্যই, অনেক ধন্যবাদ। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সমসাময়িক, হুম, হুম। আমাদের এই সময়টার সাথে সংযুক্ত আমি বলে মনে করি। তো আমার বইয়ে আমি অনেকগুলো রেমেডি দিয়েছি, হ্যাঁ, হুম, কি হুম। করা উচিত। তো একটা জিনিস আমি বলতে চাই যে ডিজিটাল যে যুগে আমরা আছি, এখানে আমরা আহ, মানে স্ক্রিন টাইমকে আমরা বলতে মানে এটা কিন্তু সহায়ক। ডিজিটাল বা এই যে আমি আপনার সাথে এখন সংযুক্ত হয়েছি, আমি হুম, কিন্তু হুম। ডিজিটালি যুক্ত হয়েছি, এবং সবাই যারা এখানে যুক্ত হয়েছে তারা আমাদের সবাই ডিজিটালি হয়েছি। যুক্ত হয়েছে, right? এই যে একটা ঘরে বসেই আমরা কিন্তু সবার সাথে কানেক্টেড, রাইট? হুম, হুম। তো এটার ভালো দিক কিন্তু অনেক আছে।
নো ওয়ে উই ক্যান ইগনোর দ্যাট। এবং আমরা যে যুগে, আমরা এআই যুগে আমরা প্রবেশ করে গেছি এখন, আমাদের এই যুগে আমাদের এটা মেনে নিতেই হবে যে দেয়ার উইল বি মোর স্ক্রিন টাইম দেন এক্সপেক্টেড। কোভিড প্যান্ডেমিকের আগে স্টাডিতে বলা হতো যে 2 ঘন্টার বেশি করাই যাবে না স্ক্রিন টাইম, হুম হুম বাচ্চাদেরকে বলা হতো। এখন অ্যাভারেজ স্ক্রিন টাইম ইজ 5 to 6 hours, দ্যাটস ভেরি নর্মাল। আপনি যদি অ্যালার্মিং। একদম একদম হ্যাঁ, হুম এটা হুম থেকে আপনি আর কমাতেই পারবেন না। কিন্তু যখন সেটা হয়ে যাচ্ছে 8 ঘন্টা, 10 ঘন্টা, কিংবা আরো 12 ঘন্টা অল হুম দ্য হুম টাইম, তখনই সেটা আমরা বলছি যে ইটস এন অ্যাডিকশন, রাইট? তো এক্ষেত্রে আমাদের স্কুলগুলোতেও কিন্তু এখন মানে খুব ওরা বলে যে হেলদি স্ক্রিন টাইম নিয়ে ওরা বিভিন্ন রকমের ওদেরকে ট্রেনিং করায় স্কুলে কিন্তু, হ্যাঁ, যে হোয়াট হুম হুম হোয়াট আর দ্য হেলদি স্ক্রিন টাইম, হাউ ইউর গোনা স্পেন্ড দ্য হেলদি স্ক্রিন টাইম। তো আমি যে মানে যে রেমিডির কথাগুলো ওখানে বলেছি, ওখানে অনেকগুলোই বলেছি, কয়েকটা একটু 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 এখানে বলি আজকে। হুম, যেমন অবশ্যই। পরিবারের, যেমন আপনি যদি প্রথম হচ্ছে যে আপনারা শিশু সন্তানদেরকে ডিজিটালকে যদি বলেন যে আজকেই বন্ধ করে দিতে হবে, কালকে থেকে আর কোনো স্ক্রিন টাইম নাই, হ্যাঁ, এটা যদি বলেন এটা কাজ করবে না। হুম, কাজ করবে না। হুম হুম একেবারে কাজ করবে না। হুম আপনি হুম যখন দেখছেন যে আপনার শিশু সন্তানরা এক্সেসিভ ডিজিটাল টাইম ইউজ করছে বা স্ক্রিন টাইম ইউজ করছে, আপনি তার মাঝে সেই সায়েন্স অফ এডিকশন গুলো আছে কিনা সেগুলো একটু লক্ষ্য করার চেষ্টা করুন। আমি কিন্তু বইয়ে সেগুলো লিখেছি, হোয়াট আর দ্য সায়েন্স অফ হুম এডিকশন। হুম হ্যাঁ, যদি আপনি দেখেন যে হ্যাঁ, সে এইদিকে এগোচ্ছে, তাহলে আপনি তার সাথে বসুন। এটা একটা হুম আমরা হুম বলি যে একটা ডিজিটাল ফ্যামিলি প্ল্যান। হ্যাঁ, আপনি সব ওর সাথে বসে কথা বলুন যে তোমার এই জিনিসগুলো দেখছি, তুমি কিভাবে এটাকে চেঞ্জ করতে চাও। তুমি এখন 10 ঘন্টা ব্যবহার করছো, তুমি এটাকে কমিয়ে 8 ঘন্টা করো। তুমি এটা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করো। অর্থাৎ গ্র্যাজুয়ালি উই নিড টু কাইন্ড অফ হুম হুম লোয়ার ইট ডাউন। হ্যাঁ, সেটা উইকলি হতে পারে, বাই উইকলি হতে পারে। তারপর আরো অনেকগুলো রেমেডির মধ্যে একটা জিনিস আমি বলেছি ওখানে, ডিজিটাল ডিটক্স। হ্যাঁ, সেটা কিন্তু আমি নিজেও করি, আমার সন্তানদেরকেও করাই। যেমন উইকেন্ডে, ফ্রাইডেতে স্কুল থেকে আসার পরে, অথবা এভরি অল্টারনেট উইকও করা যেতে পারে, টোটালি নো স্ক্রিন টাইম। একেবারে নো স্ক্রিন টাইম, অর্থাৎ আপনার ব্রেনকে টোটালি একটা মানে হিলিং হিলিং টাইম দিচ্ছেন, এবং ব্রেন উইল গ্রো অ্যাট দ্যাট টাইম। কারণ আপনি টোটালি সব স্ক্রিন বন্ধ করে রাখলেন। তো সেই ক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রে, আমি তো ফোন টোটালি বন্ধ করে রাখতে পারছি না, তো আমি শুধুমাত্র হয়তো বা টেক্সট মেসেজ, ওটা শুধু অ্যালার্ম মানে ইয়া দিয়ে রেখে টোটালি বন্ধ করে রাখা। এটা যদি আপনি একদিনও করতে পারেন আপনার সন্তানদের সাথে, হুম হ্যাঁ, হুম ইউ উইল সি এ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার। হ্যাঁ, তো ডিজিটাল ডিটক্সটা শুধু আপনি সন্তানকে বললে হবে না, আপনাকেও করতে হবে একসাথে। হোয়াট এভার দ্য প্ল্যান ইউ আর ডুইং উইথ ইউর কিডস, ইউ হ্যাভ টু বি এ টিম মেম্বার। নিজেকেই শুরু করতে হবে। হ্যাঁ, নিজেকে শুরু করতে হবে, হুম ইউ হুম হ্যাভ টু শো দ্য ওয়ে, তাহলে সে আপনাকে ফলো করবে। এরকম ছোটখাটো আমি আর অনেক কিছু রেমেডির কথা বলেছি। আরেকটা জিনিস বলেছিলাম যে 20-20-20 রুল বলে এটাকে। হুম হুম অর্থাৎ ডিজিটাল এই যে মানে এডিকশনের কারণে আমাদের কিন্তু চোখে খুবই এফেক্ট পড়ে। হ্যাঁ, এটার কিন্তু একটা স্টাডিতে অলরেডি পড়ে এসেছে যে প্যান্ডেমিকের পরে সিগনিফিকেন্টলি মায়োপিয়ার মানে অর্থাৎ চোখের প্রভাব যে বেড়ে গেছে। প্রভাব, দূরদৃষ্টি যে দূরদৃষ্টি যেটা, হ্যাঁ। হুম হুম তো এটাকে বলে 20-20-20 রুল। এখন মনে হলো সেটার কথা যে, অর্থাৎ আপনি স্ক্রিন টাইম নিলেন, তারপরে 20 মিনিটসের পরেই আপনি 20 মিনিটসের একটা ব্রেক নিলেন। আচ্ছা। হুম সেটা হুম 20 ফিট যদি আপনি দূরে যেতে পারেন, ট্রাই দ্যাট। হ্যাঁ, তো এটা অনেকটা আপনার আপনার চোখের জন্য সুদিং হয়, আপনার ব্রেনের জন্য সুদিং হয়। বাট এক্সকিউজ মি, এটা আপনাকে হেল্পও করবে যে আপনার ফিজিক্যালি যাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি না করে। হ্যাঁ, আর আরো অনেকগুলো ব্যাপার আছে। তারা যখন ডিজিটাল এডিকশন করছে, তারা তারা কি কোনো মানে বুলিং এর শিকার হচ্ছে কিনা, তারা কি কোনো হুম খারাপ খারাপ ওয়েবসাইটে যাচ্ছে অপরাধের সাথে কিনা। জড়িত হয়ে হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে কিনা। এই জিনিসগুলো। তারপরে এখন দেখা গেছে যে বিভিন্ন রকমের গ্যাম্বলিং বেড়ে যায়। গ্যাম্বলিং হচ্ছে। হ্যাঁ, হুম তো হুম এই জিনিসগুলো আছে কিনা এগুলো একটু খেয়াল রাখতে এগুলো হয়। বাচ্চাদেরকে আমার মনে হয় খুব সঠিকভাবে পৌঁছতে হবে গাইডেন্সটা খবরটা। দেওয়া, এবং যে ইউ হ্যাভ টু টিচ হুম দেম, হুম ইউ হ্যাভ টু টিচ right, দেম দিস আর দ্য রিস্ক, দিস আর দ্য হুম কনসার্ন। হুম হ্যাঁ, এদের হুম সাথে বসে কথা বলতে হবে। সেলফ এই সিকিউরিটির জিনিসগুলো আমি ব্যাপারটা নিজে জানাতে ওখানে হবে। খুব ডিটেলস বলার চেষ্টা করেছি, হুম কিন্তু হুম ছোট ছোট প্যারাগ্রাফ করে। মানে কারো যদি পড়তে ইচ্ছা করে আরেকটু জানতে অবশ্যই, চাই থেকে। অবশ্যই। এটা আমার মনে হয় যাদের ঘরে বাচ্চা আছে বা নিজেদের জন্য, নিজেদের মানসিক সুস্থতার জন্য আমাদের এটা পড়া উচিত। তো আমি এখন এই বই নিয়ে আবার আসছি আপনার কাছে, যে অবশ্যই আমরা আশা করছি যে নিশ্চিতভাবে বইটি বিশ্বজুড়ে ইংরেজি ভাষী পাঠকদের জন্য একটা দারুণ গাইডলাইন হিসাবে কাজ করবে এবং কাজ করেছে। কিন্তু আমাদের বাংলা ভাষীদের জন্য কি
ব্যাপারটা কি রয়েছে যে আমাদের যে একটা বিশাল বাংলাভাষী পাঠক গোষ্ঠী রয়েছে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন এবং মনে মনে হয়তো ভাবছেন যে আপনার বইটা নিয়ে পড়বেন, উপকার পাবেন, মানসিক স্বাস্থ্যের মতন যে একটা দরকারি বিষয় যেটা আমরা খুব আড়ালেই রেখে দিয়ে এসেছি এতদিন, কিন্তু সেটা আমাদের যে প্রাত্যহিক জীবনে নামিয়ে আনতে হবে। তো এই বইটি যদি তারা মাতৃভাষায় পাওয়া যেত, মানে আমাদের বাংলা ভাষায় যদি পাওয়া যেত তাহলে কেমন হতো? এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে কি যে আপনার কাছে জানতে চাওয়া যে নিকটে, মানে ভবিষ্যতে ইন ফিউচার এই বইটার কি কোনো বাংলা অনুবাদ তারা আশা করতে পারে, বা আপনার কি এমন কোনো পরিকল্পনা আছে? খুব সুন্দর। আসলে আমি প্যান্ডেমিকের খুব শুরু থেকেই, যখন উই ওয়ার কাউন্টিং ডেথস বাই নাম্বার, একদম শুরুতেই আমি কিন্তু বাংলা ভাষাভাষীদের জন্যই, হুম বাংলা হুম ভাষাভাষীর মেন্টাল হেলথের স্টিগমাটাকে ফিল করে আমি কিন্তু অনেক অনেক স্ক্রিনে এসেছি, অর্থাৎ অনেক টিভিতে এসেছি এই স্টিগমাটাকে ভেঙে কি করে কিছু বলতে পারি মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে। এবং হুম হুম এটা নিয়ে আমি বলবো যে সেই শুরু শুরু থেকে আমি কাজ করে এসেছি, অনেক বছর ধরে কাজ করছি। তো আমার যে পরিকল্পনাটা আছে, এটা ঠিক বাংলা ভার্সন। এটা হচ্ছে যে একটু অনেক বড় কলেবরে আমি একটি বই লিখতে চাই, যেখানে শুধু প্যান্ডেমিক রিলেটেড যে যে তথ্যগুলো সেটি হুম হুম। থাকবে না, আরো কিছু চ্যাপ্টার বা আরো কিছু তথ্য আমি যুক্ত করতে চাই, আরো কিছু স্পেসিফিক আমাদের বেঙ্গলি কমিউনিটির জন্য, যেটা কালচারালি আমার কাছে মনে হয় যে আমাদের বাংলা ভাষাভাষীর জন্য খুব রিলেভেন্ট। হুম সেটাকে হুম। সংযুক্ত করে একটা বাংলা ভাষায় আমি একটি বই লিখতে চাই। আমি আশা করছি অদূর ভবিষ্যতে আমি আমার আমার বাংলা ভাষাভাষী যারা পাঠক আছে তাদেরকে আমি সেই বইটি উপহার দিতে পারবো। তবে এটি ঠিক অনুবাদ নয়, ওটি হবে একটি ভিন্ন আঙ্গিকের বই, এবং হুম হুম। যেখানে বাংলা ভাষাভাষীদের জন্যই লেখা, এবং সেখানে মানসিক স্বাস্থ্যের ডিফারেন্ট মাল্টিফ্যাসেটেড টপিক গুলো নিয়ে আমি কথা বলতে চাই, যেন বইটা ওদের কাছে থাকে একটা একটা গাইডলাইন হিসেবে, এবং গাইডলাইন। একটা হুম ঘরের হুম। কাছে থাকবে। যখনই মনে হবে যাচ্ছে এটা তো মনে হয় পড়েছিলাম, এটাতে আমি ভুগছি, কি করব আমি, বইটাতে যেন তারা যেতে পারে। এরকম একটি বই লেখার আমার খুব ইচ্ছা আছে অদূর অদূর ভবিষ্যতে। আজকে বলে খুবই, রাখলাম, জানি না। হ্যাঁ অবশ্যই ভালো উদ্যোগ। এবং আপনি যেটা বইটা লিখেছেন সেটা আসলে কিছুটা টার্গেট করা হয়েছে করোনা পরবর্তী সময়ের, কিন্তু এটার মানে এই না যে করোনার আগে কোনো মানসিক স্বাস্থ্য বিষয়ে কোনো ব্যাপার ছিল না, অবশ্যই ছিল। আর বিশেষ করে আপনি যেটা বললেন আমার মনে হয় এটা খুবই আকর্ষণীয় হবে যে আমাদের বাঙালি, আহ, মানে আমাদের সমাজের সমাজভূত যেই জিনিসগুলো, যেগুলো হুম হুম। স্টিগমা বা যে জিনিসগুলো আমরা মেনে চলি, যে ট্যাবুগুলো থেকে বের হতে পারি না, আমরা শিক্ষিত পারছি। হয়েও বের হতে পারছি না, হুম হুম। বা আমরা প্রবাসে এসেও কিন্তু অনেক কিছুর থেকে বের হতে পারছি না, শুধুমাত্র কালচারাল ব্যাপারগুলো যেগুলো আমাদের কালচারাল মনের, ব্যারিয়ার যেটা আমাদের মনে ব্যারিয়ার হয়। গুলো যেগুলো মনের ভিতরে গেঁথে আছে একেবারে হুম হুম। পার্মানেন্ট হয়ে, আমরা হুম হুম। প্রবাসে আসার পরেও সেগুলো আমাদের বাচ্চাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছি বা নিজেরাও সাফার করছি, দেশের Right. কথা বাদ দিলাম। হুম তো হুম। এই জিনিসগুলোর যে মানসিক দ্বন্দ্ব, যে কারণগুলো যদি আপনি তুলে ধরেন, আমার মনে হয় এইটা এইরকম ভালো উদ্যোগের থেকে আর কোনো ভালো উদ্যোগ হতে পারে না। এবং না, হ্যাঁ, আপনি লিখেন, আমি আপনাকে আবার নিয়ে আসবো, আপনি এটা নিয়ে কথা বলবেন আমাদের কাছে, অবশ্যই, অবশ্যই, কমিউনিটিকে উন্নত করবেন, জানাবেন। অবশ্যই। আজকে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ। হুম হুম। অবশ্যই আজকে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনেকজনেরই তো প্রশ্ন ছিল, বলেছে, করেছেন। আপনি এবার কিছু বলুন আজকে আমাদের এই মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার কিছু যদি কথা থাকে কমিউনিটি সম্পর্কে বা মানুষের উদ্দেশ্যে, সেটা বলেন। আমি আসলে আহ, আমি একটি কথাই বলতে চাই যে আমাদের শারীরিক স্বাস্থ্য যেমন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, হুম হুম মানসিক স্বাস্থ্য আমি মাঝে মাঝে মনে করি শারীরিক স্বাস্থ্য থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনোটাকে হয়তো বা আমি প্রায়োরিটাইজ করছি না, বাট তারা প্যারালালি যেমন ইম্পর্টেন্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য থেকেও জরুরি, হুম অর্থাৎ হুম তার যত্ন নেওয়াটা খুব জরুরি। হুম হুম কারণ আমার যদি মন ভালো না থাকে, তাহলে কিন্তু আমি আমার শারীরিক স্বাস্থ্যেরও যত্ন নিব না, তাই না? হুম তাহলে হুম আমাদের আমাদের কোর জিনিসটা কি, আমাদের মানসিক স্বাস্থ্যের হুম যত্ন নেওয়াটা, আমাদের মনের যত্ন নেওয়াটা, হুম হুম আমাদের ইমোশনাল ওয়েলবিংটা খুবই খুবই জরুরি। আমরা যদি আমাদের মনের যত্ন নিতে পারি, তাহলে আমরা কিন্তু আমার নিজের যত্ন নিতে পারবো, আমার ফিজিক্যাল হেলথের যত্ন নিতে পারবো, আমার শিশু সন্তানের যত্ন নিতে পারবো, আমার পরিবারে এবং আমার সোসাইটিতে যারা আমার আশেপাশে আছে Absolutely. তাদের সবাইকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো। তাই আমি মনে করি যে লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ ওপেনলি। হুম হুম আমি যেন কোনোখানে গিয়ে জোর গলায় বলতে পারি আমি আজকে ডিপ্রেসড, আমি আজকে অসম্ভব ডিপ্রেসড, এটা যেন আমি জোর গলায় বলতে পারি উইথাউট এনি স্টিগমা। লেটস ব্রেক দ্য স্টিগমা উইথ হুম হুম প্রাইড, উইথ
প্রাইড মানে একদম প্রাইড নিয়ে যেন আমরা এটা স্টিগমাটাকে ভাঙি। এবং আমি আশা করি বাংলা ভাষাভাষী এবং যারা বাংলা কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি আমরা আছি, আমরা সেটাকে সবাই মিলে সাপোর্ট করি। কোনো জাজমেন্ট করব না কেউ কাউকে। প্রত্যেকে প্রত্যেকের মনের যত্ন নেই এবং অন্যকেও তার মনের যত্ন নিতে এনকারেজ করি। লেটস হ্যাভ মোর গুড ডেজ টুগেদার। আমরা সবাই মিলেই যেন একটা ভালো দিন উদযাপন করতে পারি মনের যত্ন নিয়ে, এবং অন্যের মনের যত্নকে অন্যের মনের যত্ন নিতে উৎসাহিত করে। এবং আমার মনে প্রাধান্য হয় পেতে পারে। মানসিক স্বাস্থ্যের যত্নটা একটা আমাদের লাক্সারি না, দিস ইজ আওয়ার নেসেসিটি, উই হ্যাভ টু পে অ্যাটেনশন টু ইট। মানবতা বোধ থেকেও এটা আসা উচিত। আসা উচিত। আসো মন খুলে কথা বলি, এরকম একটা কিছু হতে পারে। অবশ্যই আমরা মন খুলে কথা বলি, কথা একজন বলি, আরেকজনের মনের খবরটা নেই, এবং খবর নিজের মনের যত্ন যেমন নেই, অন্যের হুম, মনের যত্ন নিতেও সাহায্য করি। চেষ্টা করব। তাহলে তো আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে আমাদের মনটাই কিন্তু শরীরটাকে চালায় চালাচ্ছে অনেকটাই। এবং অনেকটাই। আপনি বারবারই বলছেন যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা ওপরে, শারীরিক অবস্থার দুরবস্থার ওপরে। এই প্রিয় দর্শকবৃন্দ, আপনাকে অনেক ধন্যবাদ। নুরুন, আহ, মে মাসে যে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে আজকে আমাদের এই বিশেষ আলোচনা, আপনি যেটা বললেন যে শরীরে যেমন অসুস্থ হলে আমরা চিকিৎসকের কাছে যাই, মনের ক্ষেত্রেও ঠিক এরকমই করা উচিত। কিন্তু আবার কজন যাই? তো সেই জন্য মনের ক্ষতকে আড়াল না করে সেটা নিয়ে কথা বলি, আমরা সুস্থ থাকি। এটাই আমাদের মানসিক সুস্থতার প্রথম পদক্ষেপ হতে পারে। তো অনুষ্ঠানের শেষের দিকে ডক্টর নুরুন বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময়ের ভেতর যে আমাদেরকে 50 মিনিটের ওপরে হয়ে গেছে, 50 মিনিটের ওপরে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক শ্রোতা যারা দেখেছেন তাদের সবাইকে আপনি অনেক তথ্য দিয়েছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। তো আজকে এখানেই শেষ করছি। আপনি আরো লিখুন, আরো আমাদেরকে জানান। গুরুত্বপূর্ণ অসংখ্য তথ্য নিয়ে ধন্যবাদ। আসুন। আশা করি অসংখ্য সামনের কোনো ধন্যবাদ। অনুষ্ঠানে আবারও দেখা হবে। দর্শকবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।